আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 2 ফিলিস্তিনি। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘাত, 2 দিনে নিহত 7। লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান। পাকিস্তানের সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় 6 সেনা নিহত। নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প, আলোচনা কি নিয়ে? গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 2 ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হামলায়। সোমবার সন্ধ্যায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল বালা এলাকায় গোলাবর্ষণের ফলে একজন ফিলিস্তিনি নিহত হন। একই সময় উত্তর গাজার জাবালিয়ার হালাওয়া শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। গাজা শহরে বাস্তুচ্যুত মানুষজন স্থাপন করা তাঁবুগুলোকে লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। 2 মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে গাজায়। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘাত, 2 দিনে নিহত 7। 4 মাসের স্থিতাবস্থার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে। গত রোববার থেকে শুরু হওয়া এই সংঘাতে এই পর্যন্ত 2 দেশের অন্তত 7 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 6 জন কম্বোডিয়ার এবং 1 জন থাইল্যান্ডের সেনা সদস্য। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় 2 বেসরকারি নাগরিকের মৃত্যু হয়েছে। এতে 2 দিনে তাদের দেশের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 6। অপরদিকে থাইল্যান্ড জানিয়েছে তাদের 1 সেনা প্রাণ হারিয়েছেন। বেসরকারি নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষার নাটক সাজিয়ে থাইল্যান্ড বেসরকারি লোকজনের ওপর হামলা চালাচ্ছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মঙ্গলবার সকালে একটি বিবৃতিতে থাই নৌবাহিনী জানায়, ত্রাত প্রদেশের উপকূলীয় এলাকায় কম্বোডীয় সেনা উপস্থিত টের পেয়ে তাদের ধাওয়া করা হয়। এতে কম্বোডীয় বাহিনী পিছু হটে। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনা স্থল ও জলসীমায় ভারী অস্ত্র, স্নাইপার মোতায়েন করছে এবং সীমান্ত জুড়ে পরীক্ষা খনন করে অবস্থান শক্ত করছে। থাই নৌবাহিনী এ ধরনের কর্মকাণ্ডকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি এবং গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছে। পান্না ত্রিভুজ বা এমারেল ট্রায়াঙ্গেল নামে পরিচিত একটি ভূখণ্ডকে ঘিরে 118 বছর ধরে বিরোধ চলছে 2 দেশের মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত এই অঞ্চল প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনার জন্য পরিচিত। ভূখণ্ডটি উভয় দেশই নিজেদের বলে দাবি করে। বিরোধের সূত্রপাত 1907 সালে, যখন ফ্রান্স, যারা তখন কম্বোডিয়া শাসন করছিল, একটি মানচিত্র প্রকাশ করে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখায়। সেই সময় থেকেই আপত্তি জানিয়ে আসছে থাইল্যান্ড। 1953 সালে স্বাধীন হওয়ার পরও কম্বোডিয়া ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ধরে রাখে, যা সম্পর্কের অবনতি বাড়িয়ে তোলে। লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের। লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় দখলদার ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। যেসব এলাকা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত, এই হামলা চালানো হয়েছে সেখানেই। সোমবার মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে। এসব অবকাঠামো ব্যবহার করত হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী। ইসরায়েল 2024 সালে 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, এসব হামলা হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে চালানো হচ্ছে। লেবানন সীমান্ত এলাকায় 5টি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান। শত্রুপক্ষের প্রতিরক্ষা বলয় ভেদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দিবসে বক্তব্য দেওয়ার সময় পাকপৌর জানান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট
ব্যবধান তৈরি করতে পারে। সংঘাতে জয়ী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবেলা করেছি যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি। IRGC প্রধান দাবি করেন, বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তিনি আরও জানান, শত্রু এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে। তারা জানে আগামীতে হামলা করলে আরও রূঢ় ও ধ্বংসাত্মক জবাব মিলবে। নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবে তারা। পাকিস্তানের সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় 6 সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছাকাছি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় 6 সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, হামলাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত হয়। এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। চলতি বছর এমন একাধিক হামলার জন্য তালেবানকে দায়ী করেছে পাকিস্তান। সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন বলেও দাবি করেছে তারা। পাকিস্তানি তালেবানকে আশ্রয় প্রশ্রয় দেবায় আফগানিস্তানকে দোষারোপ করছে ইসলামাবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সীমান্ত জুড়ে তুমুল সংঘাতও বেঁধেছে বেশ কয়েক দফা। নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প। আলোচনা কি নিয়ে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আগামী 29 ডিসেম্বর হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র সোমবার এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। বহুল প্রতীক্ষিত বৈঠকে দুই নেতা গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় এবং অত্যন্ত কঠিনতম পর্যায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশো বেদ্রোসিয়ান অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু আগামী 29 ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যৎ পদক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে আলোচনা করবেন। এর আগে রবিবার নেতানিয়াহু নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই বৈঠকের মূল ফোকাস থাকবে গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো এবং যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করা, যার মধ্যে গাজাকে পরিপূর্ণভাবে নিরস্ত্রীকরণের বিষয়ও অন্তর্ভুক্ত। তিনি আরও যোগ করেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়টি হবে আরও কঠিন। মার্কিন মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি গত 10 অক্টোবর থেকে মূলত কার্যকর রয়েছে, যদিও ইসরায়েলি বাহিনী এর পরও 500 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত 360 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে।